নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প সুলেখা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সুলেখা। অজপাড়াগার পথে যখন গাড়ি ঢুকল তখন সুলেখার কান্না এলো। এই সে কলকাতায় স্কুল কলেজে পড়েছিল, এই পাড়া গায়ে শ্বশুর বাড়ি হবে বলে, যত অশিক্ষিতাদের মাঝখানে দিন কাটাতে হবে বলে। কলকাতার নীলিমাদের বাড়িতে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা হতো। সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা হতো। ভয়েল কাপড়ের জমির ধারে কি রঙের পাড় সেলাই হবে এ সম্বন্ধেও চলত গভীর গবেষণা। গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা হতো। সব কিছু শেষ হয়ে গেল। গানের সে ভীষণ ভক্ত। ভালো গান শুনতে পেলে আর সে কিচ্ছুটি চায় না। তবে কি এসবের পরিণতি এই জন্যে কাকা তাকে স্কুলে দিয়েছিলেন? না দিলেও পারতেন। আরও অল্প বয়সে বিয়ে দিলেও তো চলতো, তার চোখ ফুটবার আগেই। কথাটা সে কাউকে অবশ্য বলতে পারল না। বলতে পারলে বোঝা নেমে যেত অনেক। স্বামীকে তার পছন্দ হয়েছিল। স্বামী শ্যামবর্ণ, অল্প বয়স্ক, বিয়ে পাশও করেছেন। কিন্তু হলে কি হবে? তিনি বিদেশে চাকরি করেন। গল্পগুজব করবার জন্যে তাকে তো পাওয়া যাবে না সব সময়। এইসব অশিক্ষিতাদের মধ্যে অজপাড়া গায়ে একা একাই দিন কাটাতে হবে। মরে যাবে সে। নীলিমা কত দূরে পড়ে রইল। ও এবার আইএ পাশ করবে। সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন। কিন্তু সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জল ঝাঁঝির মাঝে। জীবনের ওর গতি প্রায় বন্ধ হয়ে গেল। সন্ধ্যা হয়েছে। একটি জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছালো। কতগুলো প্রাচীনা, কতগুলো পাড়া গিয়ে বউ। তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি, না আছে কিছু। তারাই এসে সুলেখার চারিদিকে ভিড় জমালে। কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল। কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না। থাকলে আরো বিরক্তিকর হয়ে উঠত ব্যাপারটা। স্বামী ছুটি নেই। তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন। মিলিটারি চাকরি, বিশেষ ছুটি ছাটা নেই। যদি সময় পান পুজোর সময় আসবো বলে চলে গেলেন। সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়েছিল। একেবারে নিঃসঙ্গ হয়ে গেল যে সে। কিভাবে দিন কাটাবে এখানে এইসব বুড়িদের মধ্যে, যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না। এমন তিনকাল গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে কি থাকা যায়? টাকা ছিল না কাকার, নতুবা শহরেই বিবাহ হতো তার। যাক সে কথা। ছেলে দেখে বিয়ে দেওয়া। ছেলে সত্যিই ভালো। স্বামীকে সে গড় পছন্দ করেনি। ভালো ছেলে, পাশ করা, স্বাস্থ্যবান। গ্রামের বাড়িটি জীর্ণ বটে, কিন্তু বেশ বড়। অনেক নাকি জায়গা জমি আছে, প্রজাপত্তর আছে, আগান বাগান, পুকুর, বাঁশঝাড় সবই আছে। বনিদি সেকেলে গৃহস্থ। তবে ওই যা কথা, সেকেলে, একেবারে সেকেলে। শাশুড়ি সুলেখাকে দিয়ে এলেন এক ঝরা ভারী সেকেলে মুরগিমালা হার। দিয়ে বললেন, বৌমা, এ বড় পয়মন্তর জিনিস। আমার শাশুড়ি আমাকে হার দিয়ে আশীর্বাদ করেছিলেন। আমি তোমাকে দিলাম। তুমি আবার দিও তোমার ছেলের বউকে, বুঝলে? জন্ম এও স্ত্রী হও মা। আমার মাথার যত চুল আছে ততদিন
আমার সমীর বেঁচে থাকুক, বেঁচে থাকুক বাছা। সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলি। হাড় ছড়াটা ভারী বটে, কিন্তু একালে ও হাড় কেউ পড়ে? গৌরী কি ভাববে, কলেজের অনুদি কি ভাববে, যদিও আজ এই মুড়িকি মালা হাড় গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয়? দিন 5-6 কেটে গেল। সুলেখাকে ভোরে উঠে কাজকর্মে বড়জা নীরদাকে সাহায্য করতে হয়। অবশ্যই নতুন বউ বলে এখনো কাজের ভার তেমন ঘাড়ে চাপেনি, কিন্তু নীরদাকে দিয়ে বুঝতে পারে এ সংসারে পুরনো বউ হলে কি ধরনের খাটুনিটা আশা করা যায়। নীরদা উদয়াস্ত খাটে, টিন টিন ধান সেদ্ধ করে, বোঝা বোঝা খাড় কাচে, খই মুড়ি ভাজে, দুবেলা রান্না করতে আসে। এখন ওরা একবেলার ভার সুলেখার উপরে চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধহয়, নিতান্ত চক্ষু লজ্জায় বলছে না। সুলেখা রাঁধতে যে জানে না তা তো নয়, কিন্তু গিয়েও রান্না চচ্চড়ি, শুক্তুনি, মোচার ঘণ্ট, ঝালের ঝোল, বড়ির টক এসব সে রাঁধতে জানে না। তাছাড়া ভালোও লাগে না এসব তার। এভাবে জীবন নষ্ট করার কি কোনো মানে হয়? সুলেখা সুন্দরী মেয়ে, কলেজের থিয়েটারে গতবার মালিনীর পাঠ করেছিল, সুশ্রী চেহারার জন্যে আর চমৎকার গানের গলার জন্যে। যা মানিয়েছিল ওকে। গৌরীর মা টিস্যু শাড়ি পরিয়ে, সোনার গহনা দিয়ে, কপালে অলকা তিলকা এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন। ইংরেজির অধ্যাপিকা তরুণী উষাদি গ্রিন রুমে এসে ওকে কিভাবে অভিভূত করলেন। এসব কথা তো 8 বছর রবীন্দ্র জন্মোৎসবের দিনে। আজ মনে হচ্ছে কত কাল সেসব দিন শেষ হয়ে গেল এক্কেবারে। এর চেয়ে তার তো নাই বা বিয়ে হতো, থাকতো সে উষাদের মতো, নলিনীদের মতো, মিস সেনের মতো, মিস বিধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা। হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে, খাটো ছাতা হাতে ট্রাম ধরতে ছুটত ঠিক বেলা 10:30টায়। যেখানে খুশি তুমি যাও, সিনেমা দেখো, নাচ গানের জলসা দেখো, ফার্স্ট এম্পায়ারে, কি মজা। সকালবেলা ওর বড় যা এসে বললে, রাঙাবো, এক কাজ করতে হবে যে। সুলেখা বললে, কি দিদি? কলাইয়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ছাদে গিয়ে রোদে দাও, তারপর বেলা পড়লে ছেড়ে তুলতে হবে, বুঝলে? বেশ। পারবে তো? করিনি কখনো, তবে চেষ্টা করি। সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে, তারপর আর ডালের কথা ওর মনেও নেই। দুপুরে আহারের পরে একটু শোভা মাত্র ওর ঘুম এসেছে। বেলা 2টোর সময় কালো ভোমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝম জল। ও অঘরে ঘুমুচ্ছে তখন। ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে, শ্রাবণ মাসের বৃষ্টি। খানা ডোবা ভর্তি করে ফেলেছে একেবারে মাত্র 2 ঘন্টার মধ্যেই। সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানলা দিয়ে দেখে অবাক হয়ে গেল। বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো। বকুল গাছের গুড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায়, ছাতারে পাখিগুলো অঘরে ভিজছে। এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে এনে দেয়। কিন্তু এদের কোনো ব্যবস্থা নেই। এই সময় খেতে হয় গরম গরম চা। সে নতুন বউ, চা তৈরি করতে যেতে পারে না। কিন্তু কারো কি সেদিকে দৃষ্টি আছে? না। কেউ কি কিছু বোঝে? ও মা গো, ওদের বাড়ির বুড়িটা কি করে ভিজছে এই জলে নারকোল পাতা কুড়ুতে গিয়ে। পাড়া গিয়েদের কাণ্ডই আলাদা। এমন সময় ওর যা ঘরে ঢুকে বললে, রাঙাবো, ডালগুলো তুলেছিলি ছাদ থেকে? সর্বনাশ, সে কথা তো একদম মনে নেই সুলেখার। লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল। অপ্রতিভ সুরে বলল,
এই চা, সে কথা যে মনেই নেই দিদি। আমি এক্ষুনি ছাদে যাচ্ছি। লজ্জায় সুলেখার মনে হচ্ছিল যে সে মাথা কুটে মরে। এইসব অশিক্ষিতার দল তাকে কিরকম আনাড়েই না মনে করছে, যাকে স্মার্ট বলে সবাই জানতো কলেজে। সুলেখা ধর্মর করে উঠে ছুট দিতে যাচ্ছিল ছাদের দিকে। ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বললেন, ছুটতে হবে না রাঙাবো, বসো বসো। বসবো কি দিদি, ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল। সে কি এখনো ছাদে আছে ভাই? তুমি ঘুমোচ্ছিলে যখন বৃষ্টি এলো, আমি সে তুলে আনলুম যে। কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এলো। সত্যি ভালো লোক বটে তার যা, মজা দেখবার মতো লোক নয়। ও বললে, বাঁচলুম দিদি, ধন্যবাদ, তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে। সুলেখার যা মুখে কাপড় দিয়ে এসে বললে, রাঙা বউয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি। ও মা গো! সেদিন সন্ধ্যায় ও পাড়ার কামিনী এসে বললে, কি হচ্ছে গো বউ দিদি? চুল বাঁধছি, এসো ঠাকুরজি, চুলের দড়িটা ধরো তো। গান করবে? হ্যাঁ, সন্ধেবেলা গান করলে শাশুড়ি আমার ভালো চোখে দেখবেন। একে তো আনাড়ি হয়ে আছি বাড়ির মধ্যে, সে হবে না ভাই। তবু তুমি আজ প্রথমবার বললে গানের কথা। কেউ বলেনি বুঝি তোমায় বৌদিদি? কি আর বলছে গো। এই সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে। কামিনী চলে যাবার জন্য বাইরে এসে দাঁড়ালো। বললে, চলে আজ বৌদিদি, আর একদিন আসবো। এক পশলা বৃষ্টি হয়ে গেছে সেদিন বিকেলে। সুলেখার ঘরের জানলার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে। বৃষ্টি সজল অপরাহ্নের বাতাসে বুড়বুড়ে নেবু ফুলের গন্ধ। বড়জা নীরদা ওর ঘরে ঢুকে বললে, কি হচ্ছে রাঙা বউ? আসুন দিদি, কি আর হবে, এমনি বসে আছি। রান্নাঘরে চলো, দুটো ডাল ভাজবো, তুমি বসে বসে কুলোয় ঝাড়বে। না, ডাল? আচ্ছা দিদি, সব সময় তোমার এইসব কাজ করতে ভালো লাগে? একটু অন্য রকমের কাজ, মানে একটু ভালো কাজ করতে। নীরদা হেসে বললে, সময় নেই ভাই, দেখছো তো সংসারের কাজ নিয়ে বেহাতি। ওরই মধ্যে সময় করে নিতে হয় গো দিদি। বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল। এমন সব অশিক্ষিতাদের মধ্যে সে এসে পড়েছে। এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে, শুধু খাওয়া আর খাওয়া। নীরদা বলে, তুমি তো রাঙা বউ নতুন এসেছ, এই তাই প্রথম প্রথম তোমার খারাপ লাগবে, এরপর দেখবে আবার সব ভালো লাগছে, তখন অন্য কিছুতে মন যাবেই না। সুলেখা মনে মনে বলে, সেদিন আমার জীবনে হঠাৎ না আসুক। চক্ষুলজ্জার খাতিরে অবশ্য ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো রান্নাঘরে। 2 ঘন্টা, সে কি খাটুনি। নীরদা ডাল ভাজে আর ও আনাড়ি হাতে কুলোতে ঝাড়ে। অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা যখন বিছানায় শুয়ে পড়ল, তখন তার মন অবসাদেও ক্লান্তিতে ভেঙে পড়েছে। কি কর্মফলে এমন সংসারে এলো সে? অনেক রাত্রে সেদিন যখন ঘুম ভাঙল, তখন সুলেখা শুনলে কে যেন গান গাইছে। সুলেখা উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করলে। গুনগুন করে কে যেন গান ভাজছে, নিপুণ কণ্ঠের আলাপ। ও ভাবলে, বারে, এমন জয় জয়ন্তী আলাপ করে কি? সুলেখা নিজে গায়িকা, সে বুঝলে যে এই গুনগুন সুরে আলাপ করছে সে নিপুণা গায়িকা। সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত,
কিন্তু এও কি সম্ভব? এখানে কে গান গাইবে এমন? সুলেখা আরো শোনবার জন্য বাইরে এসে দাঁড়ালো। সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল। যে গাইছিল সে অন্যমনস্কভাবেই এক টুকরো গান অল্প একটু সময়ের জন্য বোধহয় গাইছিল, ঠিক গান গাইবার জন্য নয়। সুলেখা ঘুম ও বিস্ময় জড়িত চোখে এসে শুয়ে পড়ল আবার। সকালে উঠে এ ঘটনার কথা ওর মনে ছিল না, কিন্তু একটু বেলা বাড়তেই মনে হলো রাত্রে সেই অস্পষ্ট জয় জয়ন্তীর সুর। কে ছিল সে? তখন সে মন থেকে জেরে ফেলে দিল সমস্ত ঘটনা। স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা। গ্রামের ওপাড়ায় সুলেখা কখনো যায়নি। এবার একদিন ওপাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল। তারা সকলেই এক বাক্যে সুলেখার রূপে প্রশংসা করলে। চা খেয়ে বসে রান্নাবান্নার গল্প করলে। এরা কি চোখ থাকতে অন্ধ নাকি? এমন যে সুন্দর লাইলাক রঙের জরিপার শাড়িখানা পরে আছে সুলেখা, তার দিকে কি কারোর কোনো চোখ নেই? কেউ বললেও না সে কথা। না বললে বিখ্যাত ছবি মায়ামুকুর কথা। সুলেখা ওদের কাছে মায়ামুকুরের গল্পটা করেছে। ওর সব গানগুলি যে সে গাইতে পারে এ কথাও জানিয়ে দিয়েছে। অথচ গান গাইতে বললেও না কেউ তাকে। হিরণময় মিত্রের গান সবগুলো। কে না জানে হিরণময় মিত্রকে, তার সুকণ্ঠকে। সুলেখার ইচ্ছে হলো এই মূঢ় অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশের রাজকুমারী কিংবা এবার ফাগুন এলো এসো এসো অপূর্ব সুরপুঞ্জে ঘর ভরিয়ে দেয়। কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সে বাড়িতে। একটি 11-12 বছরের ছোট মেয়ে বেসুরো একটা সেকেলে শ্যামা সঙ্গীতও গিয়েছিল, বোধহয় তাকেই বিশেষ করে শোনাবার জন্যে। এ গ্রামে কেউ বোধহয় খবর রাখে না যে সে একজন গায়িকা। বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে। ওকে দেখে বললে, রাঙা বউকে কোথায় নিয়ে গেছিলে তোমরা? মেয়ের দল বললে, তুমি তো যাবে না বড় বৌদি, তুমি গেলে অবশ্যই আজ খুব ভালো হতো। আমাদের কি সে ভাগ্যি আছে গো? নীরদা বললে, বস সবাই, তালের ফুলুরি খাবি। রাঙা বউ, তুমি তালের গোলাটা করো তো, আমি কড়াই তেল চড়িয়ে দিই। এক ধামা বড়া ভেজে যখন ওঠা হলো তখন রাত 9টা। মেয়ের দল ইতিমধ্যে 2-10টা বড়া খেয়ে চলে গিয়েছে। সুলেখার এসব কাজের অভ্যাস নেই। ঠায় বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায়? এরা শুধু জানে ভোজনের তবিয়ত করতে, সকাল থেকে রাত 12টা পর্যন্ত। মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন, বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি, খাদ্যবস্তুর পুষ্টিকারক গুণ কিন্তু তত নেই। জিভে ভালো লাগানোর দিকেই যত লক্ষ্য, খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এমন হয় নাকি? বসে বসে শুধু নির্বোধের মতো একরাশ তালের বড়া ভাজা। ওর বড় যা রান্নাঘরে বসে ওকে বললে, রাঙা বউ, আমার ঘর থেকে গামছাটা নিয়ে এসো না ভাই, গা ধুয়ে নিই কুয়োতলা থেকে, বড্ড গরম লাগছে বড়া ভেজে। সুলেখা বললে, আলো আছে তোমার ঘরে? নেই গো, হারিকেনটা নিয়ে যাও না ভাই। বড়জার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখে পড়ল একটা জিনিস। ঘরের ছোট টেবিলটার ওপরে একখানা খাম পড়ে আছে। অল ইন্ডিয়া রেডিও ছাপা আছে তার ওপরে। খামটাতে লেখা নীরজা সুন্দরী মিত্র, বায়গ্রাম, বাহিরগাছি পোস্ট, জেলা নদিয়া। তাড়াতাড়ি সে খামখানা খুলে পড়লে 17ই আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে, তারই চিঠি এবং কন্ট্রাক্ট ফর্ম। উল্টে পাল্টে দেখলে সুলেখা, কোনো ভুল নেই কোথাও, নির্ঘাত রেডিও কন্ট্রাক্টের চিঠি।
কিন্তু কার নামে? এই নীরজা সুন্দরী মিত্রটা কি? একটা অস্পষ্ট সন্দেহ তার মনে জাগল। তাই যদি হয়? তক্ষুনি সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বলে, দিদি, এ চিঠি কার? নীরজা সুন্দরী কে গো? ওর যা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, দূর, ও আবার তুমি দেখতে গিয়েছ? আমারই নাম। নীরজা থেকে পাড়া গায়ে সবাই বলে নীরদা। কিন্তু মিত্র কেন? ঘোষ হবে তো না? হো হো হো, বিয়ের আগে নামটাই ছিল ওটাই, রেডিও অফিসে। ওরা তো আর বদলায়নি গো। ও কিছু নয় ভাই, রেখে দে। ঠাকুরপুকে বারণ করে দিয়েছিলাম, নতুন বউকে কথা বললো না, আমার লজ্জা করে। তাছাড়া আমার দাদারও বারণ ছিল, শ্বশুর বাড়ি গ্রামে এসব কথা জানলে কে কি বলবে। দাদাই তো আমাকে গান শিখিয়েছিলেন কি না? হিরণময় মিত্র নাম শুনেছ বোধহয়? বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও শিষ্যা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া ভাজছে। সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচল দিয়ে বড়জার মুখ মুছে দিতে দিতে বললে, একদিন দিদি জয় জয়ন্তী ভাজছিলেন, তাহলে আপনি অনেক রাতে ঘুমের ঘরে শুনে সেদিন পায়ের ধুলো দিন দিদি। তখন আমি ধারণাই করতে পারিনি। এতদিন বলা উচিত ছিল আমার আপনাকে। আমি কি করে জানবো বলুন দেখি? শুনছিলেন আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সুলেখা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।